আসসালামু আলাইকুম দর্শক, মিয়ানমারের রাখাইনের উদ্দেশ্যে কথিত করিডোর নিয়ে দেশের মধ্যে যে তুমুল উত্তেজনা, আলোচনা সমালোচনার জন্ম হয়েছে, সে বিষয়ে সরকারের যে সবশেষ অবস্থান তা এটিকে আরও বেশি রহস্যময় করে তুলেছে, আমাদের কাছে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান রবিবার রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি যে মন্তব্য করলেন তা অনেকের কাছে সাধারণ, স্বাভাবিক, সহজ সরল ভাষায় মনে হতে পারে, কিন্তু সেখানেই অনেক প্রশ্ন লুকিয়ে রয়েছে। তিনি বলছেন, মিয়ানমারের রাখাইনে জাতিসংঘের হয়ে মানবিক করিডোর নিয়ে সরকার কোনো চুক্তি স্বাক্ষর করেনি, এটি নিয়ে কেবল প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে। এই যে প্রাথমিক পর্যায়ের আলোচনা, সেটি সম্পর্কেও তো আমরা সরকারের মধ্য থেকে বিভিন্ন পর্যায়ের পরস্পর বিরোধী বক্তব্য পেয়েছি। পরে এসে তিনি যেটি বলছেন যে বাংলাদেশ আমেরিকার হয়ে আরাকানে প্রক্সি যুদ্ধ শুরু করছে, এমন গুজব কিছু প্রতিবেশী দেশের গণমাধ্যম ছড়াচ্ছে, যা কখনো কাম্য নয়। প্রতিবেশী কিছু রাষ্ট্র বলতে ভারতকেই তো বোঝানো হয়েছে স্পষ্টভাবে। ভারতের বিরুদ্ধে আমরা আক্রমণ করব, সমালোচনা করব, তারা যা করছে সব ঠিক আছে, কিন্তু যে বিষয়টি আমার দেশের সঙ্গে সংশ্লিষ্ট এবং মূলত আমরাই সেটি করতে যাচ্ছি, সে বিষয়ে ভারত তাহলে কেন কথা বলতে যাচ্ছে? খুব স্বাভাবিক, ভারত তো অনেক ধরনের রিপোর্টিং করছে, তার কারণ এর সঙ্গে ভারতের স্বার্থ তো জড়িত, ভারতের সীমান্ত জড়িত, ভারতের সীমান্তের নিরাপত্তা বিষয়টি জড়িত, এবং রাখাইনের যে অঞ্চলে আরাকান আর্মিরা দখলে নিয়েছে সেখানে তো ভারতের অঢেল টাকা বিনিয়োগ করা, সেখানে পোর্টে তো ভারত তো নানান বিষয়ে লেখালেখি করবেই, কিন্তু গুজব কিনা সেটি হচ্ছে প্রশ্ন। ভারত যদি গুজব ছড়িয়েই থাকে, তাহলে আমাদের যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা কেন প্রশ্ন করছেন ভারত যে ট্যাবলেট খাওয়াচ্ছে, যে বড়ি খাওয়াচ্ছে, আমাদের বিশেষজ্ঞরা সেই বড়ি খাচ্ছে? এবং এই প্রক্সি ওয়ারে কোন পর্যন্ত যেতে পারে? কেউ কেউ বলছেন মানচিত্র বদলে যেতে পারে। যেমন যদি সত্যি সত্যিই সেই কথিত খ্রিস্টান বা ইহুদি রাষ্ট্রে জন্ম হয়, তাহলে বাংলাদেশের কক্সবাজার তো তার মধ্যে চলে যাবে, ভারতের মিজোরামও চলে যাবে, তা ভারত তো লেখালেখি করবেই। প্রশ্ন হচ্ছে, দেশের যে রাজনৈতিক দলগুলো, বিএনপি সহ যারা এর বিরোধিতা করছে, কেন তাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে না? তার চেয়েও আগের প্রশ্ন হচ্ছে, যেটি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, যে এটি এই সরকারের কাজ নয়, এই বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। আমরা আরও আগে থেকে এই কথাগুলো বলে আসছি। তারপরে প্রশ্ন হচ্ছে, কেন এই কথিত মানবিক করিডোর দিতেই হবে? না দিলে কি হবে? জাতিসংঘ দাবি করেছে, যুক্তরাষ্ট্র পিছন থেকে কাজ করছে তাদের ডিপ স্টেটের খেলা নিয়ে। না দিলে কি হবে? সরকার কি খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে? বিশেষ কোনো স্বার্থের জায়গায় তারা আটকে যাচ্ছে? এ বিষয়ে আগে কথা বলেছে আপনাদের সামনে। এখন অনেকেই প্রশ্ন তুলছেন, এই সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় কেন আমেরিকার পাসপোর্ট হোল্ডারদের অথবা আমেরিকার সিটিজেনশিপ যাদের নেওয়া আছে তাদেরকেই ডেকে ডেকে নিয়ে এসে এইসব গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে? আমি সবশেষ একটি উদাহরণ দিই। ডক্টর খলিলুর রহমান, তার কিসের পাসপোর্ট রয়েছে, বা ডক্টর আলী রিয়াজ, তিনিও কোথাকার নাগরিক, এইসব নিয়ে তো কথা আছেই। হাসান ফেরদৌস, একজন সিনিয়র সাংবাদিক, 1989 সাল থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তিনি লেখালেখি করেন চমৎকার, আমি নিজেও তার লেখা পছন্দ করি। হঠাৎ করে দেখলাম গত শুক্রবারের দিকে সেখানকার একটি অনলাইন টেলিভিশনে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন, টক শোতে আছেন। তিনি দাবি করছেন যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এরকম মানবিক করিডোর দেওয়ার এক্সাম্পল রয়েছে, আমরা কেন দেব না? আমরা দিলে তো আমাদের মান সম্মান আরও উপরে উঠতো, আমাদের স্ট্যাটাস উপরে উঠতো, এবং যেভাবে 12 লাখ রোহিঙ্গাকে 17 সালে আশ্রয় দেওয়া হয়েছে, ঠিক সেই মানবিক কারণেই তো করিডোর দেওয়া উচিত। কি অদ্ভুত কথা, খেয়াল করুন। উনি বলছেন যে আমাদের স্ট্যাটাস আর বাড়তো, আর স্ট্যাটাস বাড়ানোর দরকার নেই ভাই, অনেক বাড়িয়েছি। এবং অবশ্যই আমরা মানবিক, আমরা রাখাইনে যে মানুষগুলো ক্ষুধার্ত অবস্থায় আছে, অমানবিক অবস্থা আছে, তাদের একটা সুরাহত হোক আমরা চাই, কিন্তু আমাদের প্রচণ্ড ভয়ঙ্কর বিপদের মুখে ঠেলে দিয়ে রাখাইনে মানুষকে উপকার করতে যাওয়া হবে, এটি তো কোনো পাগলও মনে করে না, তাই না? আর হাসান ফেরদৌসদের মতো মানুষেরা
বলছেন ঠিকই, সত্য কথা, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে করিডোর দেওয়ার এক্সাম্পল রয়েছে, কিন্তু দেওয়ার পরে অধিকাংশ ওই সংশ্লিষ্ট অঞ্চলগুলো কতটা ঝুঁকির মধ্যে পড়েছে বা কতটা বিপদগ্রস্ত হয়েছে সে কথা তো উচ্চারণ করছেন না। আমরা তো জানি যে সিরিয়ার মধ্য দিয়ে করিডোর করা হলো, সেই করিডোরে কী করা হলো? তাঁবু বসানো হলো, সেখানে কথিত বিদ্রোহীরা ঢুকলো, তারা ট্রেনিং নিল এবং আইএসআই আর আল নুসরা নামের জঙ্গি গোষ্ঠী তারা সেখানে আস্তানা গাড়ল। মানে সেই করিডোর দিয়েই এদের সৃষ্টি। লিবিয়াতে প্রোটেকশন করিডোর দেওয়া হয়েছিল গাদ্দাফির বিরুদ্ধে, মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহীদের জন্য। 1 মাসের মধ্যে সেখানে অবস্থান নেওয়ার চেষ্টা করলো ন্যাটো, এবং তারা ন্যাটো সদস্যের মধ্যে ঢুকে তারা পুরো দেশে তো যা শুরু করলো সেটা আমাদের জানা আছে। গাজাতে, যেখানে এখন এই মুহূর্তে পৃথিবীর ভয়ঙ্করতম যুদ্ধ চলছে, যুদ্ধ বললে ভুল হবে, নির্যাতন চলছে ইসরায়েলি বাহিনী কর্তৃক, গাজার অসহায় মানুষদের সাহায্যের নামে মানবিক করিডোর দেওয়া হলো রাফা গেটে। সেটি কি হলো? সেটি দিতে গিয়ে সেটি আর চোখে পড়লো ইসরায়েলিদের, তারা সেটি দখল করে নিল এবং হামাস সদস্যদের লোকেশন তারা সব বের করে ফেললো। সেখানে মোসাদ ঢুকে পড়ল, ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা। ডক্টর খলিলুর রহমান বলছেন যে রোহিঙ্গারা অবশ্যই ফিরে যাবে, এটা আমাদের বিশ্বাস। আমরা মনে করি তাদের ফিরে যাওয়ার একটা পথ আমরা খুঁজে পাব। এটা সহজ হবে না, কিন্তু আমরা এটি বাস্তবায়ন করবে। এরকম অনেক স্বপ্ন, অবাস্তব স্বপ্ন দেখিয়ে লাভ কি? সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বিমস্টেক সম্মেলনের ফাঁকে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়েছে, 1,80,000 রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে। এগুলো চর্বিত চর্বণ, তারপরেও মনে করে দিচ্ছি 1,80,000, এবং তারা সেটি যাচাই বাছাই করছে। 1,80,000 রোহিঙ্গার ফেরত নেওয়া হবে, আর এরই মধ্যে গত কয়েক মাসে 1 লাখেরও বেশি রোহিঙ্গা আরাকান থেকে ঢুকে পড়েছে, রাখাইন থেকে ঢুকে পড়েছে, এই হিসেব আমাদের নেই। আর সে দেশের সরকার নিতে সম্মত না হলে আমরা পাঠাতে পারবো, বরঞ্চ সে দেশের সামরিক সরকারকে খেপিয়ে তোলা হচ্ছে। কেউ কেউ স্বাধীন রাষ্ট্র গঠনের কথা বলছেন এই আমাদের এখান থেকে রাখাইনের, আবার আরাকান আর্মিকে শেল্টার দেওয়ার কথাবার্তা। এগুলো বলে তো আর শেষ করা যাচ্ছে না। কথা হচ্ছে ডক্টর খলিলুর রহমান ভারতের উপরে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, মনে হলো যে দোষ চাপিয়ে দিলাম আর সব শেষ হয়ে যাবে, মানুষ তা বিশ্বাস করে নেবে। এখানেই রহস্য, যে কতটা সহজে অন্যের ঘাড়ে নিজের যে ভয়ঙ্কর পরিকল্পনা সেটি চাপিয়ে দেওয়া যায় গুজব বলে। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।